আসসালামু আলাইকুম। আমরা কুয়াকাটা ভ্রমণ করছি ঢাকা থেকে। তো ঢাকা থেকে রওনা হয়ে আমরা প্রথম পদ্মা সেতুতে এসে পৌঁছালাম। এখানে আমাদের বাস টোলের জন্য ওয়েট করবে। মূলত 2 ধাপে এই ট্যুরটা হচ্ছে। ঢাকা থেকে মাদারীপুর পর্যন্ত আমরা বাসে গিয়েছি এবং পরবর্তীতে মাদারীপুর থেকে গৌরনদী বার্থী ইউনিয়ন বার্থী গ্রাম পর্যন্ত আমি বাসে গিয়েছি। এরপরে আমরা বাইকে করে খালাতো ভাই হাফিজ মাহমুদকে সাথে নিয়ে কুয়াকাটা গিয়েছিলাম। তো আমাদের বাস পদ্মা সেতুতে উঠছে টোল দেওয়ার পরে। দক্ষিণবঙ্গের 21টি জেলায় সংযোগ স্থাপন করেছে এই পদ্মা সেতু এবং খুবই মনোরম সুন্দর দৃশ্য আপনারা দেখবেন। আমরা পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি। খুবই সুন্দর লাগছে এবং হালকা হালকা শীত ছিল, তো শীতের সকাল দেখতেও অনেক সুন্দর। এরপরে আমরা পদ্মা নদীর মাঝখানে দেখলাম চর জেগেছে। পদ্মা নদীর সৌন্দর্য আসলে পদ্মা সেতুতে না উঠলে ওভাবে উপভোগ করা যায় না। আমরা সেতুতে প্রবেশ করলাম, মূলত মূল সেতুতে। সেতু থেকে আমরা নেমে গিয়েছি এবং মাদারীপুরে এই মুহূর্তে অবস্থান করতেছি। মাদারীপুরের শিবচর উপজেলাতে হাইওয়ে এক্সপ্রেস, এটা আপনার শিবচর রেলওয়ে স্টেশন মাদারীপুর, যেটা বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করেছে। এবং সামনে রয়েছে মাদারীপুরের শিবচর উপজেলার সবচেয়ে সুন্দর মসজিদ, সূর্যনগরের কেন্দ্রীয় জামে মসজিদ, এবং পাশেই রয়েছে সুন্দর একটি কলেজ। রাতের বেলায় মসজিদটির সৌন্দর্য অনেক বেড়ে যায়। মূলত আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নামে যে সেতুটি আড়িয়াল খাঁ নদের উপরে, সেই সেতুটি হচ্ছে সামনে অবস্থিত। ঢাকা মাওয়া এবং ভাঙা এক্সপ্রেসওয়ের মধ্যবর্তী অবস্থানে বাম দিকে দেখতে পাচ্ছেন নীল রঙের আড়িয়াল খাঁ নদ, হাজী শরীয়তুল্লাহ রেলওয়ে সেতু এবং আড়িয়াল খাঁ নদ দেখতে পাচ্ছেন। এবং বাম দিকে এই সেতুটি হচ্ছে হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নামে সেতু। এবং আমরা এক্সপ্রেসওয়ে ধরে সামনে এগিয়ে যাচ্ছি। আড়িয়াল খাঁ নদ অনেক সুন্দর এবং বেশ কয়েকটি জেলা আড়িয়াল খাঁ নদ বেষ্টন করে রেখেছে। মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর তার ভিতরে উল্লেখযোগ্য, এবং পরবর্তীতে বরিশাল জেলাও আড়িয়াল খাঁ নদ প্রবেশ করেছে। তো আসলে বাংলাদেশের শ্রেষ্ঠ রাস্তা বলা যায় এই এক্সপ্রেসওয়েকে। বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি মাওয়াতে রয়েছে এবং এখানে গাড়ির এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। এবং বাম দিকে দেখতে পাচ্ছেন রেলওয়ে লাইন, অর্থাৎ ঢাকা থেকে ভারতগামী এবং পরবর্তীতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে রেলওয়েগুলো যাচ্ছে সেগুলো। আমরা বর্তমানে মাদারীপুর জেলার ভিতরে অবস্থান করছি, শিবচর উপজেলা। সামনে রয়েছে ফরিদপুর জেলার ভাঙা উপজেলা এবং ভাঙা পর্যন্ত এক্সপ্রেসওয়েটি সম্প্রসারিত ঢাকা থেকে। আর সকাল সকাল রওনা দিয়েছি, তাই ঢাকার বাইরে জ্যামটাও একটু কম। এখানে দেখতে পাচ্ছেন দুটো বাস কেউ কাউকে ছাড় দিচ্ছে না, একে অপরকে প্রতিহত করার চেষ্টা করছে, যেটা আসলে উচিত না এক্সপ্রেসওয়েতে। এবং সামনে একটা মোটরবাইক দেখতে পাচ্ছেন, লোকটিও আসলে কিভাবে যে বের হবে 2 বাসের মাঝখান দিয়ে, এটা আসলে ভাবছে। তো এর মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। পরবর্তীতে এখানে খানিকটা বেশ কয়েকটা সময় আমরা অপেক্ষা করেছি। একটু লেট হবে, তারপরও বিস্তারিত বলছে এই কারণে যে আসলে এক্সপ্রেসওয়েতে উঠলে মানুষের কেমন যেন গতি বৃদ্ধির একটা প্রবণতা সৃষ্টি হয়, যেটা উচিত না মোটেই। আমরা আসলে গতিতে আসলে মৃত্যুই হয় বেশি, স্থিতিতে জীবন। তো বাম দিকে দেখতে পাচ্ছেন একটি তরুণ সূর্যনগর দত্তপাড়ার দিকে গিয়েছে, চৌধুরী বাড়ির দিকে। এবং বাম দিকে আপনি দেখতে পাচ্ছেন শিবচর উপজেলার সবচেয়ে সুন্দর মসজিদ, সূর্যনগর জামে মসজিদ, যেটা খুবই বিখ্যাত এবং খুবই ভাইরাল। এবং একটি কলেজ রয়েছে তার পেছনেই, খুবই সুন্দর একটি মসজিদ, সাদা পাথরের তৈরি। বর্তমানে আমরা রয়েছি শিকারপুরে, বরিশালের শিকারপুর গ্রামের। আপনি দেখতে পাচ্ছেন এই সেতুটি খুবই সুন্দর একটি সেতু,
বরিশালের উজিরপুর উপজেলায় অবস্থিত। এবং উজিরপুর হচ্ছে এই সেতুটির নাম হচ্ছে সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিলের নামে, যিনি বাংলাদেশের প্রথম দিককার সম্মুখ সমরে অংশগ্রহণ করেছেন এবং ওনার নামে সেতুটি নামকরণ করা হয়েছে। এবং খুবই সুন্দর একটি সেতু বরিশালের কীর্তনখোলা নদের উপরে উজিরপুর উপজেলাতে। আমরা চলে যাচ্ছি, আমরা মূলত গরুনদী বা বাড়থি গ্রাম থেকে রওনা করেছি রাত 8:45 কুয়াকাটার উদ্দেশ্যে। এবং পথে অনেক জায়গায় আমরা রেস্ট নেব, বিরতি নেব এবং আস্তে আস্তে যাব, তাড়াহুড়োর কিছু নেই। খালাতো ভাই রয়েছেন হাফিজ মাহমুদ মানিক, তাকে নিয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা ওয়েদার। মূলত প্রথম আমার খালাতো ভাই আমাকে বলেছিল যে কোনো মানে শীত নেই, কিন্তু আসলে রাস্তায় নামার পরে শীত দেখতে পাচ্ছি। আমরা বরিশাল শহরে প্রবেশ করেছি এবং শহরে এই ডিভাইডারটি মূলত নতুনভাবে সৃষ্টি হয়েছে। গত বছর ডিভাইডারটি ছিল না এবং এই ডিভাইডারটির কারণে রাস্তার দু সাইডে খুবই সুন্দর স্পেস হয়েছে এবং বরিশাল শহরের ভিতর দিয়ে যত পরিবহন বা গাড়ি ঘোড়া যানবাহন যাচ্ছে অন্যান্য জেলা শহরে, তার একটি ভালো ওয়াইড স্প্রেড পাচ্ছে যাতায়াতের জন্য। এবং রাতের বেলা বরিশাল শহর দেখতে আরও সুন্দর। আমার প্রাণের শহর, কীর্তনখোলা নদী বিধৌত বরিশাল শহর। তো বাম দিকে দেখতে পাচ্ছেন পার্ক এবং পুকুর। সন্ধ্যা বা রাতে বা ভোর সকালে সবাই এখানে শরীর চর্চা করে, দেখতে অনেক সুন্দর। আমরা মূলত নতুল্লাবাদ বাস স্ট্যান্ড হয়ে রূপাতলি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি এবং রূপাতলি বাস স্ট্যান্ডের বিখ্যাত খাবার বাড়ি রেস্তোরাঁতে, যেটা 4 রাস্তায় মোড়ে অবস্থিত বরিশালে, সেখানে আমরা রাতের খাবার খাবো বলে আশা করছি। বরিশালের বিজয় কেতন এবং এটা একটি সরকারি দপ্তর বরিশালের। বাম দিকে বিজয় চত্বর এবং বরিশালের সুন্দর হলুদ লেগুনাগুলো বা অটোগুলো আমার খুব ভালো লাগে দেখতে। অন্যান্য শহরে এই হলুদ কালারের অটোগুলো দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র বরিশাল শহরেই দেখতে পাবেন আপনি আসলে। বাম দিকে দেখতে পাচ্ছি কারো হয়তো বা বিয়ে হচ্ছে, যার কারণে আলোকসজ্জা করা হয়েছে। রাতের বেলা বরিশাল খুবই সুন্দর এবং সুন্দর দেখায় আমার কাছে। সময় পেলে, অবসর পেলেই বরিশালে আসার চেষ্টা করি। চাই যে বরিশালে একটি আন্তর্জাতিক স্টেডিয়াম হোক, যেখানে ক্রিকেট থেকে শুরু করে অন্যান্য সমস্ত ধরনের আন্তর্জাতিক খেলাগুলোর আয়োজন করা হোক। বরিশাল খুবই সুন্দর একটি শহর এবং দেখতেও খুব সুন্দর। বাম দিকে দেখতে পাচ্ছেন পথচারী এবং বাইকার অ্যাক্সিডেন্ট করেছে গাড়ির সাথে। আমরা সময় নষ্ট করিনি, আমরা সহযোগিতা করার চেষ্টা করেছিলাম, কিন্তু তার আগে দেখতে পাচ্ছি অনেক লোক এসে তাদেরকে সহযোগিতা করছে। এই কারণে আর ওয়েট করিনি, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। রাতের বেলা আসলে ব্যস্ততা আরও বেড়ে যায় বরিশাল শহরের। পরিবহনগুলো তো মূলত শহরের মাঝখান দিয়ে যাওয়ার কারণে আসলে গতি খুবই নিয়ন্ত্রিতভাবে আসলে চলতে হয়, বোঝা যাচ্ছে। কারণ গতিতে জীবন নাই, আসলে স্থিতিতেই জীবন। তো বরিশাল টিটি কলেজ এবং সামনে হচ্ছে রূপাতলি বাস স্ট্যান্ড। এরপরে আমরা রূপাতলিতে কিছুক্ষণ বিরতি দিয়ে হাতের বাম দিকে পটুয়াখালী, কুয়াকাটা এবং বরগুনা ভোলার রাস্তা সেটার রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে যে রাস্তাটা রয়েছে মহাসড়ক, সেটা হয়ে। এবং আমরা যথারীতি খুব সময় নিয়ে এবং আস্তে আস্তে যাচ্ছি। মূলত আমাদের এই ভিডিওটা দীর্ঘায়িত হবে এই কারণেই যে আমি বিস্তারিত জায়গাগুলোর বর্ণনা দিয়ে যাচ্ছি, যার কারণে যদি কেউ কখনো ভবিষ্যতে আসেন এই দিকটাতে ঘুরতে, তাহলে যতটুকু পারা যায় আপনাদের এই ভিডিওর মাধ্যমে সেটার সহযোগিতা হবে আশা করছি। এবং আস্তে আস্তে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড বা রূপাতলি বাস স্ট্যান্ডের কাছাকাছি এসে। জায়গাটার স্পেস বড় হয়ে গেছে, ডিভাইডারটা বড় হয়ে গেছে, রাস্তাটা বড় হয়ে গেছে এবং আস্তে আস্তে সৌন্দর্য বাড়ছে। বরিশাল শহরের কীর্তনখোলা নদীর উপর যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটা পার হয়ে আমরা চলে যাচ্ছি। বাম দিকে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসের লাইট। এটা ধরেই আমরা সামনে এগিয়ে যাব
আর ডান দিকে রয়েছে বরিশাল মেরিন একাডেমি, বাংলাদেশ নৌবাহিনী নিয়ন্ত্রিত, এবং যেখানে মেরিন ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হয়। আর শিকারপুর ব্রিজ, যেটা আমরা প্রথমেই দেখিয়েছিলাম মজুরিপুর উপজেলায়, সেখান থেকে নামার পরেই আরেকটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজটাও বরিশালেই রয়েছে, এবং সেই ব্রিজটা অতিক্রম করার পরেই ক্যাডেট কলেজ। ডান দিকে মেরিন একাডেমি বরিশাল দেখতে পাচ্ছেন, নৌবাহিনী নিয়ন্ত্রিত, এবং বাম দিকে নদী এবং বরিশাল বিশ্ববিদ্যালয়। রাতের অন্ধকার, কিন্তু পরিবেশ সুন্দর, বেশি ঠান্ডা না, অল্প অল্প ঠান্ডা, তবে ভোর রাতে অনেক কুয়াশা পড়বে আমরা জানি, তাই যতটুকু চেষ্টা করেছি শীতের পোশাক পরে নিয়েছি। তারপরও মোটর সাইকেলে তো একটু বাতাস বেশি লাগবেই শরীরে। বাম দিকে সেই বিখ্যাত বরিশাল বিশ্ববিদ্যালয়, এখান থেকে বাংলাদেশে খুব সাম্প্রতিক সময়ে খুব প্রথিতযশা কয়েকজন শিক্ষার্থী পড়াশোনা করে বেরিয়েছেন, এবং ভবিষ্যতে আশা করি আরও মেধাবী এবং পরিশ্রমী শিক্ষার্থীরাও তাদের স্ব কর্মসংস্থানে বা কর্মক্ষেত্রে উজ্জ্বলতার বা সফলতার পরিচয় বহন করবে। বরিশাল বিশ্ববিদ্যালয় গেট নাম্বার 1 এটা। এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটার সামনেই আসলে মূলত মেইন বাসগুলো এসে দাঁড়ায় শিক্ষার্থীদের যারা নামেন। এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, গেট নাম্বার 2, এবং পিছনে ভিসি স্যারের কার্যালয়, পিছনে দেখতে পাচ্ছেন মূল ফটক, মূল ভবন, এবং পরবর্তীতে বরিশাল বিশ্ববিদ্যালয় গেট নাম্বার 3, যেটা বাম দিকে অবস্থিত। এবং এটা ধরে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে কুয়াকাটার দিকে। দীর্ঘায়িত ভ্রমণ, কিন্তু রাতের সৌন্দর্য আমরা উপভোগ করে করে যাচ্ছি। আস্তে আস্তে আরও সুন্দর লাগবে আশা করছি। বরিশাল পেরিয়ে আমরা সামনে লেবুখালীতে, পটুয়াখালীতে চলে এসেছি, বাকেরগঞ্জ উপজেলা পার হয়ে, এবং ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা পার হয়ে। এটা লেবুখালী বরিশাল পটুয়াখালী জেলায় অবস্থিত। আমার মতে আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর সেতু এটি, এবং খুবই সুন্দর। এটি পায়রা নদীর উপরে অবস্থিত, যে বিখ্যাত পায়রা বন্দর এই নদীতেই বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থিত, এবং সেই নদীর এই যে মূল নদী, এটার উপরে যেটার স্থানীয় নাম লেবুখালী ব্রিজ, পরবর্তীতে সরকারি নাম হচ্ছে পায়রা সেতু। এই সেতুটির বাম দিকে এবং ডান দিকে দুটো এরিয়া মিলিয়ে, এবং সেতুর মাঝখানে নদীতে যে চর পড়েছে সেখানে মিলিয়ে লেবুখালী সেনানিবাস বা লেবুখালী ক্যান্টনমেন্ট করা হয়েছে বর্তমানে। এবং আর্মি নিয়ন্ত্রিত, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত এই সেতু রক্ষণাবেক্ষণ এবং পর্যবেক্ষণ করা হয়। ডান দিকে লেবুখালী ক্যান্টনমেন্টের প্রধান ফটক আমরাতে আপনারা দেখতে পাচ্ছেন। বাম দিকেও ক্যান্টনমেন্টের বেশ কয়েকখানিক অংশ রয়েছে। রাস্তাটি এবং সেতুটি খুবই সুন্দর, আপনারা আসবেন অবশ্যই দেখতে সেতুটি। বাম দিকেও দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট এরিয়া, খুবই সুন্দর একটি সেতু, এবং রাতের বেলা আমার মনে হয় সৌন্দর্য আরও হাজার গুণে দ্বিগুণ হয়ে যায়। মূলত পদ্মা সেতু যদি এরকম একটু ডিজাইন করে করা হতো তাহলে সুন্দর লাগতো। সেতুটির মাঝ বরাবর বিশাল কেবল তার দ্বারা সংযুক্ত, খুব সুন্দর, সিম্পল এবং খুব সুন্দর ডিজাইন করা হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর এবং মনোরঞ্জনপূর্ণ। সেতুটি খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা আসলে সুন্দর লাগবে। দিনের বেলা সেতুটিও অনেক সুন্দর, রাতের বেলা আরও বেশি সুন্দর। দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী বা ভ্রমণ পিয়াসুরা এই সেতুটিতে ঘুরতে আসেন, তো দেখতে অনেক সুন্দর। পায়রা নদী, এবং এই কিছু কেবলগুলো দেখতে পাচ্ছেন, কেবলগুলো আসলে খুবই সুন্দর। আসলে মোবাইলে বা ভিডিও ক্যামেরা এভাবে দেখানো সম্ভব না, বাস্তবে আপনারা আসলে বুঝতে পারবেন কত সুন্দর একটি সেতু এটি। এখন প্রায় রাত 1টার মতো বাজে। আমরা পটুয়াখালী জেলায় রয়েছি, লেবুখালী বা পায়রা সেতুর উপরে, এবং সামনে বাম দিকে গেলেই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাউফল উপজেলা, বগাঁ উপজেলা, দুমকি উপজেলা, এবং আমরা সরাসরি গোলচত্বর হয়ে চলে যাচ্ছি পটুয়াখালী জেলা শহরের দিকে। সেখান থেকে বরগুনা জেলা হয়ে এরপরে আমরা কুয়াকাটা প্রবেশ করব। মূলত কুয়াকাটা দুটো উপজেলা নিয়ে অবস্থিত, একটা বাম দিকে কলাপাড়া উপজেলা পটুয়াখালী জেলা, আর ডান দিকে মহিপুর উপজেলা পটুয়াখালী জেলা। তো দুটো উপজেলা বা থানা মিলিয়ে আপনারা কুয়াকাটা আসলে পৌরসভা অবস্থিত।
এটি মূলত একটি গ্রাম, কিন্তু পর্যটন ব্যবস্থার উন্নয়নের বা সম্প্রসারণের নিমিত্তে গ্রামটিকে পৌরসভা বলে ঘোষিত করা হয়েছে। এবং আমরা চাই এবং আকুল আবেদন করছি বাংলাদেশ সরকারের প্রতি, যিনি বা যারা দায়িত্বশীল সরকারের, সেটা কর্তব্যরত দায়িত্বশীল ব্যক্তিরা এবং মাননীয় সরকার প্রধান যিনি আছেন বর্তমানে, উনি যেন বরিশাল অঞ্চলের যে 6 লেনের কাজ রয়েছে সড়ক পথের, সেই 6 লেনের কাজ শুরু করেন। কারণ ভূমি অধিগ্রহণ অলরেডি হয়ে গিয়েছে। তো আপনারা যদি ভাঙা বিশ্ব রোড থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের রাস্তাটি করে দেন, তাহলে কুয়াকাটা অঞ্চল বা বরিশাল অঞ্চলে পর্যটন ব্যবস্থা আরও উন্নত হবে এবং আরও মানুষ এই অঞ্চলের সৌন্দর্য দেখতে আসতে পারবে। এবং এর পাশাপাশি বরিশাল ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত যে রেলওয়ে সড়ক নির্মাণের প্রস্তাব, এটাও খুব দ্রুত আপনারা মেহেরবানি করে বাস্তবায়ন করুন। এতেও পর্যটন ব্যবস্থার উন্নয়ন হবে। এবং যদি সম্ভব হয়, মেহেরবানি করে কুয়াকাটাতে একটি এয়ারপোর্ট এবং একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করুন, তাহলে মানুষ কুয়াকাটার সৌন্দর্য দেখতে পারবে। আমরা এখন আছি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে, যেখানে আমরা রাতের বিরতি নিয়েছি। রাত প্রায় 2টো বাজে এখন। আলামিন ভাইয়ের চায়ের দোকানে এসে বসেছি। এখানে দেশি মুরগির ডিম খেলাম 4-5টা করে। খালাতো ভাই হাফিজ মাহমুদকে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা চলে এসেছি কুয়াকাটায় রাতের বেলা ঘুমানোর পরে কুয়াকাটা সমুদ্র সৈকতে। এখন প্রায় বেলা 9টা বাজে। তো সকালের নাস্তা সেরে আমরা বিচে চলে এসেছি, সূর্যোদয় দেখেছি এবং সূর্যোদয় খুবই সুন্দর। এর পরবর্তীতে আসলে কুয়াকাটার বিচের সৌন্দর্য আরও বেশি সুন্দর। কক্সবাজার যেভাবে বিখ্যাত, কুয়াকাটা আমার মনে হয় সেভাবে এক্সপ্লোর করা হয়নি। যদি এক্সপ্লোর করা হতো, কুয়াকাটা আরও বেশি সুন্দর হতো। কারণ কুয়াকাটা থেকে আপনি সুন্দরবনে সরাসরি প্রবেশ করতে পারবেন। সুন্দরবনের একটা অংশ, যেটা ফাতরার চর বা বন, যেটা অভয়ারণ্য, জাতীয় অভয়ারণ্য, সেখানে আপনি প্রবেশ করতে পারবেন। এবং আপনি ঝাউবন দেখতে পারবেন, রাখাইনপল্লী দেখতে পারবেন, সূর্য উদয় এবং সূর্য অস্ত একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পারবেন, যেটা কক্সবাজারেও দেখা যায় না। এবং আলটিমেটলি কুয়াকাটার মতো সৌন্দর্য এই দক্ষিণবঙ্গে খুবই কম রয়েছে। কুয়াকাটার সমুদ্রের ঢেউ মিষ্ট, বাতাস মিষ্ট, মানুষগুলোর ব্যবহার আরও সুন্দর। মূলত বরিশালের মানুষেরা খুবই আতিথেয়তা প্রবণ এবং কুয়াকাটার এই অঞ্চলের মানুষেরা, বরিশাল অঞ্চলের মানুষেরা খুবই সুন্দরভাবে পর্যটকদেরকে সমাদর করেন। এখানের মৎস্যজীবী যারা রয়েছেন, শুটকিপল্লীতে যারা থাকেন, সবাই খুবই আন্তরিক এবং খুবই মানুষকে ভালোবাসেন। এবং আমরা এখন যাচ্ছি কুয়াকাটার সমুদ্র সৈকত হয়ে, যে নতুন মেরিন ড্রাইভ তৈরি হচ্ছে বিচ রাস্তা হয়ে, অর্থাৎ বেড়িবাঁধ হয়ে আমরা পশ্চিম দিকে যাচ্ছি, ঝাউবনের দিকে। মূলত ঝাউবন দেখব এবং এটা 0 পয়েন্ট হয়ে রাস্তাটি এসেছে আসলে ঝাউবন পর্যন্ত, কয়েক কিলোমিটার রাস্তা এবং খুবই সুন্দর এবং খুবই বড় বড় ঢেউ। আসলে আমি মনে করতাম যে কক্সবাজারের ঢেউগুলো মনে হয় খুবই বড়, কিন্তু কুয়াকাটা এসে মনে হচ্ছে যে কুয়াকাটার ঢেউগুলো আসলে বেশি বড় এবং বেশি গর্জনশীল। মূলত রাস্তার মেরিন ড্রাইভের উন্নয়নের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই বীজটা আমার খুবই সুন্দর লেগেছে। যারা খুবই চালাক চতুর মানুষ, আগে থেকে খোঁজখবর নিয়ে আসেন, তারা মূলত এই বীজগুলোতে এসে উপভোগ করেন সমুদ্রের ঢেউ। দারুণ গর্জন এবং বড় বড় ঢেউ আসছে। আমরা মূলত বীচের পাশ দিয়েই যাচ্ছি, তো গাড়ি, মোটরসাইকেল, লেগুনা থেকে শুরু করে সবাই এই বেড়িবাঁধের সাইডটার উপর দিয়ে যাচ্ছে, যেহেতু রাস্তাটা এখনও মাটি দিয়ে পরিপূর্ণ। আমি যাচ্ছি এবং খালাতো ভাই হাফিজ মাহমুদ মানিক আমার সাথে যাচ্ছেন, যিনি মূলত আমাকে নিয়ে এসেছেন কুয়াকাটায়। আসলে খুবই সুন্দর, আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমার মনে হয় এরকম সৌন্দর্য কক্সবাজারেও আপনি দেখতে পারবেন না, কারণ মানে মনোমুগ্ধকর। আপনি না আসলে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি খুবই আশাবাদী আগামী বছরের ভিতরে মেরিন ড্রাইভটা হয়ে গেলে কুয়াকাটায় আমরা আরও সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে আসতে পারবো। এবং খুবই সুন্দর দীর্ঘ একটি রাস্তা, সামনে ঝাউবন রয়েছে, ঝাউবন হয়ে এবং আমরা পশ্চিম দিকে মূলত যাচ্ছি কুয়াকাটা শহর থেকে। এবং সেখানে সামনে ঝাউবনের পরেই রয়েছে সুন্দরবনের অংশ, ফাতরার
চর বা বন। এবং শুটকিপল্লির দিকে এগিয়ে যাচ্ছি। এখানে মূলত সরাসরি সমুদ্র থেকে জেলেরা মাছ আহরণ করে সেখানে এই শুটকিপল্লিতে এসে সরাসরি মাছ রোদে শুকিয়ে শুটকি মানে এবং নিজেরা দোকানদারদের মাধ্যমে বিক্রি করেন। খুবই সুন্দর একটি জায়গা। আমরা মূলত শুক্রবার দুপুর 12টার দিকে এদিকটা এসেছিলাম, 12টা 15 হয়তো বা বাজবে। রাস্তাটা একটু ফাঁকা ছিল, তাই বাইক চালিয়েও অনেক মজা পেয়েছি। এবং সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে খুবই সুন্দর। এখানে একটু বলে রাখা ভালো যে মূলত কুয়াকাটায় আসলে আপনি অনেকগুলো জায়গা দেখতে পারবেন এবং এখানে সৌন্দর্যের কোনো শেষ নেই। মানসম্মত হোটেলও রয়েছে, যোগাযোগ ব্যবস্থা আগের থেকে আরও বেশি উন্নত। গত বছর রাস্তা যেরকম দেখেছি তার থেকে রাস্তাঘাট আরও উন্নত হয়েছে। মূলত প্রয়োজন আরও সুগঠিত সরকারি সুনজর। যদি সরকার আরও বেশি আন্তরিক এবং সুনজর দেন, এখানে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সম্প্রসারণ করেন এবং পর্যটন ক্ষেত্রগুলোকে আরও বেশি পর্যটকদের আকর্ষণীয় এবং আরও বেশি বেশি ট্যুরিস্ট পুলিশ এবং বিশেষ করে কোস্টগার্ড এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লাইফ গার্ড। অর্থাৎ আমি যেদিন গিয়েছিলাম কুয়াকাটায় সেদিনও একজন ব্যক্তি মারা গিয়েছেন সমুদ্রে ঝাঁপ দিতে গিয়ে ভুলবশত। তো তাদের নিয়ন্ত্রণের জন্য আমাদের লাইফ গার্ড প্রয়োজন। এখানে আমি দুপুরে রান্নার জন্য পেঁয়াজ, রসুন এবং আদা এগুলো গরম করছিলাম। মূলত আমরা বিরিয়ানি রান্না করতে চেয়েছিলাম নানুবাড়ি থেকে, অর্থাৎ বার্থি থেকে। গরুনদী উপজেলা, বরিশাল জেলার বার্থি ইউনিয়নের বার্থি গ্রাম থেকে একটি বাস, চাকলাতার বাস রিজার্ভ করে আমরা এসেছি। প্রায় 50 জনের উপরে বন্ধুবান্ধব সবাই বাসে এসেছেন পরিবার পরিজন নিয়ে। আমরা মূলত মোটরসাইকেলে আগে চলে এসেছিলাম। দুপুরবেলার খাবার রান্নার প্রস্তুতি চলছে শুক্রবারের এবং আমরা খুবই মজা পাচ্ছি আনন্দ সহকারে। সন্ধ্যার দিকে আমরা কুয়াকাটা বিচে চলে এসেছি। ঘুড়ি দেখতে পাচ্ছেন। আমরা সমুদ্র সৈকতের সূর্য অস্ত দেখার জন্য দুটো উড়ন্ত ঘুড়ি দেখতে পাচ্ছেন। সূর্য ডুবে অবস্থা। লক্ষ লক্ষ পর্যটক জিরো পয়েন্টে কুয়াকাটায় চলে এসেছে এবং আমরা আস্তে আস্তে বিচের দিকে নামছি আসরের নামাজ আদায় করার পরে বা আসরের সালাত আদায় করার পরে। প্রচুর মানুষ। রমজানের আগে সর্বশেষ শুক্রবার এবং 21শে ফেব্রুয়ারি পড়েছে। সারা দেশ থেকে দেশি বিদেশি অনেক পর্যটক দূর দূরান্ত থেকে এসেছেন। আমরা বসে রয়েছি। মূলত পিছনেই সূর্যোদয় হচ্ছে, ছোট করে দেখতে পাচ্ছেন। এভাবে ক্যামেরা ধরতে পারিনি, কিন্তু প্রচুর ঢেউ ছিল। কিছুক্ষণ আগে একজন মৃত্যুবরণ করেছেন এই ঢেউয়ের উপরে ঝাঁপ দিয়ে ভুলবশত। তো সবাই একটু সতর্ক ছিল, পুলিশও একটু সতর্ক ছিলেন। এরপর আমরা ব্যাক করে চলে আসতেছি আবার বরিশালের দিকে। ট্যুর সম্পন্ন করে লেবুখালী ব্রিজে আবার উঠে পড়েছি শুক্রবার রাতে। রাত প্রায় তখন 10:30টার মতো বাজে। আসার সময় লেবুখালী ব্রিজ দেখিয়েছিলাম, এবার যাওয়ার সময় দেখাচ্ছি। খুবই তাড়াহুড়োর ভিতরে ছিলাম। তো দেখতে পাচ্ছেন সেনানিবাস, লেবুখালী সেনানিবাস বাম দিকে এবং ডান দিকেও সেনানিবাসের অংশ রয়েছে। খুবই সুন্দর একটি ট্যুর কেটেছে। অবশ্য ঘুম ক্লিয়ার হয়নি, ঘুমাতে পারিনি ঠিকভাবে। তো আমার খালাতো ভাই হাফিজ মাহমুদও ঘুমাতে পারেননি, কিন্তু আমরা খুবই সুন্দর একটা ট্যুর দিয়েছি। এরপর বরিশাল শহরে রূপাতলী বাস স্ট্যান্ডে রাতের বেলা খাবার দাবার সেরে বরিশাল শহর হয়ে আবার ফিরে যাচ্ছি নিজ বাসায়। মূলত নানুবাড়িতে থাকবো রাতের বেলা এবং ভোরবেলা বা দুপুর নাগাদ চলে যাব মাদারীপুরে। তো সুন্দর একটি ট্যুর ছিল। আশা করি আরও সুন্দর সুন্দর ট্যুর সামনে হবে ইনশাল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিন যদি চান। আপনারাও আসবেন, ঘুরবেন, বরিশাল জেলা এবং বরিশাল বিভাগ এক্সপ্লোর করবেন এবং ভালো থাকবেন, ভালো রাখবেন। মানুষ সম্ভব হলে প্রতি মাসে একটি করে ট্যুর দেবেন, ছোট হোক বড় হোক। ক্লান্ত জীবন বা ঢাকা শহরের ক্লান্তিময় জীবন শেষ করে আমাদের একটি ফ্রেশ মাইন্ডের জন্য একটা ট্যুর খুবই প্রয়োজন। ট্যুর হলে কোরআন শরীফে মহান আল্লাহ রব্বুল আলামিনই বলেছেন যে তোমরা সারা পৃথিবী বিচরণ করো, ঘুরে বেড়াও এবং দেখো আমি কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছি। এবং আপনি যত ঘুরবেন তত আল্লাহর নিয়ামত সম্পর্কে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। আপনি আল্লাহর আরও কাছে আসতে পারবেন যে আল্লাহ কত সুন্দর করে দুনিয়া সৃষ্টি করেছেন। তাহলে জান্নাত তো আরও বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। তো বেশি বেশি ঘুরবেন, সুযোগ পেলেই ঘুরবেন।
ঘুরলে মানুষের জ্ঞান বাড়ে, স্মৃতি রোমন্থিত হয় এবং মানুষের মন মানসিকতা আরও সৌন্দর্য হয়। এ কারণে বললাম সৌন্দর্য বাড়ে বলিনি। সৌন্দর্য হলে মানুষ ভালো থাকতে পারে, নিজে সুস্থ থাকে, মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন। এবং বরিশাল শহরকে রাতের বেলা দেখতে আসবেন। কীর্তনখোলা নদীর পাশে 30 গোডাউন, খুব সুন্দর একটি জায়গা। আসরের ওয়াক্ত থেকে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত এসে ঘুরে যেতে পারেন এবং একটি সুন্দর পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন এখানে, আশা করি। সর্বোপরি বলতে চাই, হঠাৎ করে পরিকল্পিত এই ট্যুরটি খুবই ভালো গিয়েছে। মূলত এখানে আমি যাতায়াতের একটি ব্লগ করার চেষ্টা করেছি, কারণ কুয়াকাটার অনেক ব্লগ আপনারা দেখবেন, কিন্তু মাঝখানের রাস্তাগুলো বা রাস্তার পরিবেশগুলো কেমন হয় সেটাও একটু জানার দরকার রয়েছে। তো যার কারণে মূলত আমরা ট্রাভেল ব্লগ করেছি, কিন্তু মূলত রাস্তার ব্লগগুলো বা ভিডিওগুলো আমরা বেশি রেকর্ড করার চেষ্টা করেছি, যাতে করে রাস্তা সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা হতে পারে। রাস্তা খুবই চমৎকার, খুবই ভালো, এক্সপ্রেসওয়ের মতো রাস্তা। তো রাস্তায় কোনো সমস্যা নেই। ঢাকা থেকে 8 বা 9 ঘন্টার ভিতরে আপনি রাতের বেলা রওনা দিয়ে চলে আসতে পারেন কুয়াকাটা ভোরবেলা। কুয়াকাটা আসলে আপনি একটু মনে রাখবেন, মূলত দুপুর 12টা থেকে পরবর্তী দিন সকাল 11টা পর্যন্ত হোটেল টাইম থাকে। নর্মালি 800 থেকে 1000-এর ভিতরে আপনারা সিঙ্গেল রুম পেয়ে যাবেন। 1500 থেকে 2000-এর ভিতরে আপনারা ডাবল রুম পেয়ে যাবেন। তবে একটু যাচাই বাছাই করে নেবেন। অফ সিজনে গেলে, অর্থাৎ শুক্রবার বা শনিবার বা সরকারি ছুটি ব্যতীত অন্যান্য সময়ে গেলে হয়তো বা আপনি হোটেল ভাড়া অনেক কম পাবেন। আর শুক্রবার বা শনিবার বা সরকারি ছুটির দিনে গেলে বা ঈদের সময়ে গেলে, ঈদের ছুটিগুলোতে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহার ছুটিগুলোতে গেলে আপনাদের একটু খরচ বেশি পড়বে। এবং আপনি কুয়াকাটা গেলে অবশ্যই শুটকি কিনতে ভুলবেন না। আমার বাসার পছন্দ লইট্টা শুটকি এবং কাচকি মাছের যে শুটকিগুলো, সেগুলো শুটকিপল্লি থেকে শুটকি অবশ্যই কিনবেন। আচার কিনবেন রাখাইন মার্কেট থেকে। রাখাইন মার্কেটের আচারগুলো খুবই সুন্দর, চকলেটগুলো খুবই সুন্দর। তো এবং রাতের বেলা যদি সম্ভব হয় বারবিকিউ পার্টির জন্য কুয়াকাটার পূর্ব অংশে যাবেন, মেরিন ড্রাইভ হয়ে, বিচ হয়ে, বেরিবাদের রাস্তা দিয়ে, এবং আপনারা আশা করি খুবই সুন্দর একটি সময় কাটাতে পারবেন বরিশালে। সুন্দর থাকুক বরিশালবাসী, সুন্দর থাকুক কুয়াকাটার মানুষ, সুন্দর থাকুক বাংলাদেশ, এবং সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, বেশি বেশি ভ্রমণ করবেন এবং সবার ভিতরে পজিটিভিটি স্টেপ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।